মহান সৃষ্টিকর্তার নামে শুরু করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমি বিনোদ চন্দ্র সরকার স্বাগতম জানাচ্ছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের। এখন আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান, পদার্থের অবস্থা ও চাপ, অধ্যায় 5। আমরা এর আগে ক্লাসে আগের অধ্যায়গুলো তোমাদের মোটামুটি শেষ করেছি। তো এখানে পদার্থের অবস্থা ও চাপ বলতে আমরা কি বুঝি, তোমরা সেই অতটুকু করার জন্য সকলে খাতা কলম নিয়ে প্রস্তুত হও। তো এখানে এই পদার্থের অবস্থা ও চাপ, প্রথমত আমরা চাপ নিয়ে কিছু দেখব। চাপ বলতে কি বোঝায় তোমরা একটু ফলো করো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাধারণত এই যে এখানে পায়ের যে জুতো, এটা হচ্ছে পুরুষদের বেলায় এবং এটা হচ্ছে মহিলাদের বেলায়। এখন লক্ষ্য করো, যখন আমরা কোনো বালুময় জায়গায় হাঁটি তাহলে কেমন হতে পারে, এই অংশটা কি হতে পারে, আমরা দেখতে পাই যে এখান থেকে যখন আমরা, যেহেতু এটার তলা একটু বড়, এটা কিন্তু বালির মাঝে ডুবে না, অর্থাৎ ডেবে যায় না। আর এটা বালির মাঝে হাঁটতে গেলে অনেকটাই কষ্টসাধ্য, কেননা এই যে এটা সুচালো মাথা বালিতে ঢুকে যায়। এখন চিন্তা করো কেন এই পরিপ্রেক্ষিতটা হয়। এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সুচালো মাথা, আমরা যেটাকে প্লাগ বা আমরা কোনো নাট বল্টু কাঠকে ছিদ্র করে বা লোহাকে ছিদ্র করে ঢোকানোর জন্য আমরা ব্যবহার করি। আর এটা হচ্ছে ছুরি, আর এটা একটা আপেল। এই যে ছুরির মাথা যদি ধারালো না হতো, সুচালো না হতো, তাহলে কি আপেলটা কাটা যাবে? সুতরাং এইগুলো একটু আমরা চিন্তা করে দেখতে পারি। এবার অর্থাৎ সকল ক্ষেত্রে সমান বল প্রয়োগ করা, হ্যাঁ, সকল ক্ষেত্রে সমান বল প্রয়োগ করা হলে কি ঘটতে পারে? সকল ক্ষেত্রে সমান বল প্রয়োগ করলে কি ঘটতে পারে? এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে, একই বল যদি আমরা প্রয়োগ করি। এখন লক্ষ্য করো, আমি বলছিলাম এই যে জুতো দিয়ে যখন আমি ওই বালির স্তরের মাঝে একই বল প্রয়োগ করবো, এটা কিন্তু ডেবে যাবে না, এটা ডেবে যাবে। কারণ কি, ক্ষেত্রফল যত কম হয় চাপ তত বেশি পড়ে। এটা সুচালো, এটা যদি আমরা এই সুচালো না, এটা যদি গোল করা, অর্থাৎ আমাদের এটা যদি এই সুচালো না হয়ে এরকম সেপ্টা আকৃতি হতো, অনেক সময় এরকম নাট আমরা দেখি সুচালো না, কিন্তু এটা পেঁচ আছে, তাহলে এটা কিন্তু ভিতরে প্রবেশ করবে না। আমরা যদি একটা কাঠের মাঝে এরকম টুকা দিই, তাহলে এটা কিন্তু সেপ্টা হয়ে এখানে যাবে, আর এটা কিন্তু ভিতরে ঢুকে যাবে। এই কথাটা কিন্তু এখানে বোঝাচ্ছে। তারপর দেখো, এটা তোমরা চিন্তা করবা, বায়ুমণ্ডল, এটা হচ্ছে বায়ুমণ্ডল, এটা হচ্ছে মহাশূন্য, আর এটা হচ্ছে নির্দেশক, যার মাধ্যমে দুটার গতি পরিমাপ করা হয়। এখন এই মহাশূন্যের কারণটা কি, বায়ুমণ্ডলে এই ধরনের ঘটনাটা কম কেন? আমরা এটা যদি দেখি যে এটা যে গতি নিয়ে আমাদের ভূপৃষ্ঠে আসে, তোমরা কিছুদিন আগেও দেখছো আমফানের যে গতি, ওটা যদি পৃথিবী সাগরের যে অবস্থা ছিল, ঠিক ওই অবস্থাটা যদি আমাদের পৃথিবীর উপরমণ্ডলে বায়ুমণ্ডলে এসে ঘটতো, তাহলে কি হতো? তাহলে কেন বায়ুমণ্ডলে এসে এটা এরকম প্রভাবিত হয় না? আমরা উত্তরগুলা একটু তোমাদের কাছে প্রশ্নটা রইল, আমরা পরবর্তীতে উত্তরগুলা থেকে প্রশ্নটা জানার চেষ্টা করব। এই অধ্যায়ের শেষে আমরা যা জানতে পারবো, আশা করি সবাই দেখতে পাচ্ছ
তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো জানাবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা চাপ ও ঘনত্ব ব্যাখ্যা করতে পারবে, বায়ুমণ্ডলের চাপ ব্যাখ্যা করতে পারবে, তরল স্তম্ভের উচ্চতা দ্বারা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে পারবে, বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন বিশ্লেষণ করতে পারবে। এখানে আমরা এই অধ্যায় শেষে অর্থাৎ এই পাঠ শেষে আমরা কিন্তু এগুলা শিখবো। এই যে লিখতে পারছো যে পাঠ 1 এর আমরা পড়াচ্ছি। আজকে বিশেষ করে চাপ সম্পর্ক নিয়ে আমরা কাজ করব। আমরা এখনো চাপ কাকে বলে তা কিন্তু সংজ্ঞায়িত করি নাই। তোমরা চিত্রটা দেখো, এখানে কিন্তু এই পৃষ্ঠের উপরে কি চাপ বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এই পৃষ্ঠের উপরে যদি বল প্রয়োগ করা হয়, যদি এটা একটু লুজ মোশন থাকে তাহলে এটা অবশ্যই নিচের দিকে নেমে আসবে। এই তলটা কিন্তু চাপটা অনুভব করবে, তলটা চাপ অনুভব করবে। এখন যে বলটা আমরা প্রয়োগ করলাম, প্রয়োগের পরে তলটা নিচের দিকে যাবে, বা এটা হচ্ছে যে আমরা ক্ষেত্রফল, এটা হচ্ছে কি ক্ষেত্রফল, এটা কিন্তু আয়তাকার। তাহলে লক্ষ্য করো, আমরা যদি এই সূত্রটাকে আমরা জানি একক ক্ষেত্রফল, তোমরা গণিতে পড়ছো, পরিমিতিতে নিচু ক্লাসেও পড়ছো যে 1 এটা 1 এটা 1 এটা 1, এটা যদি যতই আমরা দিই এটা হচ্ছে 1 বর্গ একক। যদি এটা সেন্টিমিটার দেই তাহলে সেন্টিমিটার দেই, তাহলে এটা 1 বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কয়ার। এটাকে বলা একক ক্ষেত্রফল, এটাকে বলা হয় একক ক্ষেত্রফল। তাহলে লক্ষ্য করো, এই প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা বল প্রয়োগ করি তাহলে প্রত্যেকটা ক্ষেত্র চাপ অনুভব করে। আমরা যে শু দেখেছিলাম, শুয়ের যে পুরুষ শু এবং মহিলা শু, ওইটার মাঝে পুরুষ শুয়ের যে তলটা ছিল এটা সম্পূর্ণটা কি ছিল, এটা সম্পূর্ণটার ক্ষেত্রফল কিন্তু অনেকগুলা ছিল, যার ফলে 1 2 3 অর্থাৎ আমরা এই কথাটা অনেক জায়গায় কিন্তু বলটা ছড়িয়ে পড়ছে। তোমরা আশা করি উত্তরটা পেয়ে যাচ্ছ। তাহলে চাপ ইজুগুলটা আমরা বলতে পারি বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে P = F/A, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে সে এক হাত দিয়ে ধাক্কা দিচ্ছে পাথরটাকে, এখানে 2 হাত দিয়ে ধাক্কা দিচ্ছে, এখানে সে সমস্ত শরীর দিয়ে ধাক্কা দিচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারবা এই তিনটা প্রেক্ষীর মাঝে, প্রক্ষাপটের মাঝে কি ধরনের সমস্যা হচ্ছে? এখানে দেখতেছি যে এক হাত দেওয়াতে সে কি করতেছে, যে বলটা প্রয়োগ হচ্ছে 2 হাতে কি সেই বল অনুভব হচ্ছে? আর সমস্ত শরীর দিয়ে ধাক্কা দিলে কি সেই বলটা হবে? কখনো হবে না। কারণ হচ্ছে কি, তুমি দেখবা যখন এক হাত দিয়ে সম্পূর্ণ বলটাকে তুমি অল্প একটু জায়গার মধ্যে প্রকাশ করছো, যখন 2 হাত দিয়ে দিচ্ছ তাহলে 2 জায়গায় কিন্তু সে চাপটা অনুভব করছে। যখন তুমি সমস্ত শরীর দিচ্ছ, তোমার এই খণ্ড খণ্ড হয়ে সম্পূর্ণ জায়গায় কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, ফলে সবাই কিন্তু ভাগ করে নিচ্ছে, ফলে এটা কিন্তু সমস্ত জায়গায় অনুভব হয়ে যাচ্ছে। আর এটা মাত্র একটা একক জায়গায় কিন্তু প্রয়োগ হচ্ছে। সুতরাং তিনটাই কিন্তু কি একরকম মানে চাপ অনুভব করবে না। কতটুকু জায়গা বল প্রয়োগ করা হচ্ছে তার উপরে চাপ নির্ভর করবে। তাহলে তার উপর কতটুকু জায়গায় চাপ প্রয়োগ করা হচ্ছে তার উপর হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে, তার উপর চাপ নির্ভর করে। এবার চলো আসি যে চাপ, প্রেসার কোনো পৃষ্ঠে একক ক্ষেত্রফলের উপর লম্ব প্রযুক্ত বলের মানকে চাপ বলে। চাপ = বল বাই ক্ষেত্রফল, চাপ = বল বাই ক্ষেত্রফল। তাহলে বল প্রয়োগ করা হচ্ছে, 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 ব
কোনো পৃষ্ঠে এ ক্ষেত্রফলের প্রযুক্ত বল এফ এবং চাপ যদি পি হয় তাহলে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। কেননা এ ক্ষেত্রফলের উপর চাপ পি, বল পি, প্রযুক্ত বল এফ, তাহলে একক ক্ষেত্রফল, তাহলে 1 একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এফ বাই এ। আমরা বলছি একক ক্ষেত্রফলের প্রযুক্ত বলকে চাপ বলে, তাহলে চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। তাহলে আমরা দেখতে পেলাম যে বল কাকে বলে এবং বলের চাপ কাকে বলে, চাপের ব্যাখ্যা আমরা এতক্ষণ দেখতে পেলাম। তাহলে কোনো পৃষ্ঠে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, তাহলে চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। এবার চাপের মাত্রা নির্ণয়, চাপের মাত্রা নির্ণয়। তো একটু আমরা চিন্তা করি যে চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে বল হচ্ছে কি ভর পূরণ ত্বরণ, আর এখানে ক্ষেত্রফল হচ্ছে কি, ক্ষেত্রফল হচ্ছে সরণ। আমরা যদি এটাকে ক্ষেত্রফলের দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য, তাহলে এই ক্ষেত্রে নেব সরণ পূরণ সরণ। তাহলে ভর পূরণ ত্বরণ হচ্ছে সরণ বাই সময় স্কয়ার, আর এখানে গুণে যাবে 1 বাই কি আছে সরণ স্কয়ার, সরণ পূরণ সরণ। তাহলে একটা সরণ কাটা যাবে, তাহলে আমরা কি পাচ্ছি ভর বাই সময় স্কয়ার পূরণ সরণ। তাহলে ভর হচ্ছে এম, আর সময় হচ্ছে টি, আর সরণ হচ্ছে এল। তাহলে আমরা কি লিখতে পারি, চাপকে যদি পি দ্বারা প্রকাশ করি তাহলে পি মাত্রাটা হবে এম এল ইনভার্স টি ইনভার্স 2। আমরা কিন্তু এভাবে কি পাচ্ছি যে চাপের মাত্রা পাচ্ছি, চাপের মাত্রা পাচ্ছি। তাহলে চাপের মাত্রাটা হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এখান থেকে আমরা এভাবে বার করতে পারি। তো এখান থেকে আমরা একক এসআই একক আমরা যদি দেখি যে চাপের এসআই একক, আমরা মাত্রাটা থেকে দেখতে পাইতেছি যে ভরের একক কি, ভরের একক পূরণ ত্বরণের একক, অথবা আমরা মাত্রাটা থেকে আসতে পারি বাই ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফলের একক। এটা হচ্ছে চাপের একক। তাহলে ভরের একক হচ্ছে কেজি, আর ত্বরণের একক মিটার সেকেন্ড ইনভার্স 2, আর এখানে আসছে মিটার স্কয়ার। তাহলে কেজি মিটার কাটা জালে আমরা লিখতে পারি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স 2, অর্থাৎ আমরা এই সম্পূর্ণটাকে বলা হয় 1 প্যাসকেল। আবার আমরা বলতে পারি যে আমরা এভাবে ক্ষেত্রফলের একক বলতে পারি, একক বলের মানে এসআই একক নিউটন এবং ক্ষেত্রফল এসআই একক হচ্ছে মিটার। সুতরাং আমরা এই ক্ষেত্রে প্যাসকেল বলবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 1 প্যাসকেল বলতে আমরা কি বুঝি। 1 প্যাসকেল বলতে আমরা বুঝি
যে 1 মিটার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে যে চাপ সৃষ্টি হয় তাকে বলা হয়, হ্যাঁ, 1 মিটার স্কয়ার। যেহেতু আমরা বলছি চাপ P F/A, তাহলে এটার একক হচ্ছে নিউটন, এটা হচ্ছে যে মিটার স্কয়ার। তাহলে এটা যদি আমরা 1 নেই, এটা যদি 1 নিউটন নেই, তাহলে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, আমরা যদি এই এর পরিবর্তে আমরা এভাবে লিখি 1 নিউটন বাই 1 মিটার স্কয়ার, তাহলে এই চাপের একক আমরা প্যাসকেল লিখতে পারি, ইকুয়াল টু 1 প্যাসকেল। তাহলে এই সংখ্যাটা আমরা এভাবে দিতে পারি, 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তবে আমরা তাকে বলবো 1 প্যাসকেল, তাকে বলবো 1 প্যাসকেল। এটাই হচ্ছে 1 প্যাসকেল বলতে কি বোঝায়। এখন তাৎপর্য, তোমাদের অনেক সময় এরকম আসে, তাৎপর্য আসে যে 10 প্যাসকেল বলতে কি বুঝো, তাহলে অনেক সময় আমরা বলবো, তাহলে এখানে কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই 10 প্যাসকেল, যেহেতু আমরা এখানে এটাও বলতে পারি 10 নিউটন, হ্যাঁ, 1 ক্ষেত্রফলের উপর যদি 10 নিউটন বল প্রয়োগ হয় এটাও বলতে পারি। আবার আমরা এটাকে যদি কি করতে পারি, আর কি করা যায়, এই কথাটা বললেই হবে যে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 10 নিউটন বল প্রয়োগ, এটাই আমরা 10 প্যাসকেল বলি। এবার আমরা যেটা দেখব, স্থির তরলের উপর কোনো বিন্দুতে চাপ, স্থির তরলের কোনো বিন্দুতে চাপ, তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ। তাহলে এটা একটা বদ্ধ পাত্র, তাহলে এই তরলটা কোথাও যাচ্ছে না, প্রবাহিত হচ্ছে না, আর এটার উপরে, হ্যাঁ, চাপ প্রয়োগ করলে কি ঘটে, আমরা একটু আগে দেখছি যে ক্ষেত্রফলের উপর চাপ প্রয়োগ হয়, তাহলে এই তলের উপরে কিন্তু চাপ প্রয়োগ হবে। এই তলের উপর যদি চাপ প্রয়োগ হয়, উপর থেকে যদি আমরা চাপ প্রয়োগ করি, তাহলে, হ্যাঁ, আমরা বলতে পারি। এখন স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ, এখন যাও একটু করে ঠিক করে দেবো। স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ, আমরা তরলের পদার্থের ভিতরে কোন বিন্দুতে চাপ বলতে বুঝি, চাপ বলতে ওই বিন্দুর প্রতি একক ক্ষেত্রের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। তরলের কোন বিন্দুতে চাপ বলতে আমরা বুঝি ওই তরলের কোন বিন্দুতে লম্বভাবে প্রযুক্ত বল। এখানে এই তরলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের জন্য আমরা যে ক্ষেত্রটা নিয়েছিলাম, ওই ক্ষেত্রটার তরলের ক্ষেত্রফল আমরা ধরলাম A, তরলের ঘনত্ব P, তরলের মুক্ত তল থেকে বি বিন্দুর গভীরতা S, অভিকর্ষজ ত্বরণ G। আমরা যদি এরকম একটা ভাবি, তাহলে লক্ষ্য করো, তোমরা একটু বুঝার চেষ্টা করো। আমরা এতক্ষণ এটা গোলাকার দেখছি, এখন এটার ভিতরে তরল আছে। আচ্ছা বলো দেখি, এই তরল তো এদিকে কোন দিকে চাপটা প্রয়োগ করবে, চাপটা প্রয়োগ করবে লম্বা লম্বি, তাহলে এই তলের উপর প্রয়োগ করবে। এই তলের ক্ষেত্রফল আমরা ধরলাম A। এই যে এই তলটা আছে, যেই তলের উপর তলটা মানে চাপ লম্বভাবে প্রয়োগ করতেছে, এটার ক্ষেত্রফল হচ্ছে A। আর ওটা ছিল বৃত্তাকার, এটা হচ্ছে বৃত্তাকার। আমরা যদি এরকম দেখি তাহলে এটা হচ্ছে বৃত্তাকার, তাহলে এটা এই বৃত্ত ক্ষেত্রের উপর প্রয়োগ করতেছে। তরলের ঘনত্ব, যে পানিটা বা এটা আছে, এটার ঘনত্ব হচ্ছে ρ। উচ্চতা, এই উপরি পৃষ্ঠ থেকে তার এই তল পর্যন্ত, উপরি পৃষ্ঠ থেকে এই তল পর্যন্ত, এটা হচ্ছে উচ্চতা। আর এটার উপরে যেহেতু বল প্রয়োগ করছে, সেখানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে G, অভিকর্ষ ত্বরণ হচ্ছে G। তাহলে এখন এই তলের উপর প্রযুক্ত বল, এই তলের উপর প্রযুক্ত বলটা কি হবে, প্রযুক্ত বলটা কোথা থেকে আসতেছে, তরলের ওজন, কি
আসবে তরলের ওজন। তো আমরা জানি চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল তরলের ওজন, তাহলে তরলের ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, কে বল প্রয়োগ করতেছে? এটা হচ্ছে তরলের ওজনটা। তাহলে আমরা লিখব তরলের ওজন। তো তরলের ওজন হচ্ছে কি? তরলের ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তরলের ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এই ক্ষেত্রে আমরা তরলের ভরকে m আর অভিকর্ষজ ত্বরণকে g ধরতে পারি। এখানে এই mটা আবার হচ্ছে কি? তরলের আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আমাদের এখানে ঘনত্ব আমরা বলবো একক ক্ষেত্র কি একক আয়তনের উপর প্রযুক্ত তরলের আয়তন হচ্ছে একক ভরের উপর প্রযুক্ত ঘনত্ব। ঘনত্ব ইজ ইকুয়াল টু v ইন্টু m। তাহলে ভর ইজ ইকুয়াল টু একক আয়তনের উপর, তাহলে m বাই v। তাহলে ঘনত্ব ρ ইজ ইকুয়াল টু m বাই v। তাহলে m ইজ ইকুয়াল টু কি? m ইজ ইকুয়াল টু v ইন্টু ρ, অর্থাৎ তরলের আয়তন ইন্টু ঘনত্ব। তরলের আয়তন ইন্টু ঘনত্ব, এই জিনিসটা আমরা ঘনত্ব চ্যাপ্টারে গেলে পাবো। সব ঘনত্বটা পড়লে যে ρ ইজ ইকুয়াল টু, অর্থাৎ ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে ভর ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব। তরলের আয়তন ইন্টু ঘনত্ব, তরলের ক্ষেত্রফল ইন্টু গভীরতা ইন্টু ঘনত্ব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? যে ভি ইন্টু ρ ইন্টু জি। তাহলে ভি হচ্ছে তরলের আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই আয়তনটা আবার কি? যেহেতু পৃষ্ঠটা ছিল এই আকারের, তাহলে তাহলে এইটার ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটার ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এখানে লিখতে পারি তলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ইন্টু ঘনত্ব। তাহলে ক্ষেত্রফল হচ্ছে a, উচ্চতা হয়েছে h, আর ঘনত্ব হচ্ছে ρ g। তাহলে এই ক্ষেত্রফল প্রযুক্ত বল হচ্ছে a h ρ g। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত কি? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু a h ρ g বাই a। তাহলে a কাটা গেলে h ρ g। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে চাপ ইজ ইকুয়াল টু, যে একক ক্ষেত্রফল প্রযুক্ত বল হচ্ছে চাপ, তাহলে চাপ p ইজ ইকুয়াল টু h ρ g। তাহলে আমরা দেখতেছি চাপ ইজ ইকুয়াল টু h ρ g। তো এখন তাহলে চাপ ইজ ইকুয়াল টু আমরা পাইলাম h ρ g। এবার তাহলে এই জিনিসটা আমরা এখানে স্পষ্ট করে আরো দেখি যে স্থির তরলের চাপে প্রয়োগ করা হয়েছে। তাহলে ভূমি ক্ষেত্রফলে তরলের ঘনত্ব ρ, তরলের উচ্চতা বা গভীরতা h, অভিকর্ষজ ত্বরণ g হলে এই ক্ষেত্রফল প্রযুক্ত বল a h ρ g। সুতরাং চাপ ইজ ইকুয়াল টু একক ক্ষেত্রফলের উপর a দিয়া যদি আমরা ভাগ দেই, তাহলে a h ρ g বাই a, অর্থাৎ চাপ p ইজ ইকুয়াল টু h রো g। যেহেতু g ধ্রুবক, এই gটা কিন্তু নির্দিষ্ট,
সুতরাং এই চাপ কি উচ্চতা এবং কি ঘনত্বের সমানুপাতিক, উচ্চতা এবং ঘনত্বের সমানুপাতিক। তাহলে কার উপর নিতেছে? এই ঘনত্ব কিন্তু বিভিন্ন তরল পদার্থের নির্দিষ্ট। তাহলে এই চাপটা কার উপর নির্ভর করতেছে? যদি এখানে এই রোধ নির্দিষ্ট হয়, যেমন পানির ঘনত্ব কিন্তু নির্দিষ্ট যদি হয়, তাহলে সে নির্ভর করতেছে এইচ এর উপরে। এখানে এখান থেকে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারি, এখানে এই সিদ্ধান্তটা নিতে পারি, অর্থাৎ এখানে লক্ষ্য করো, তোমরা একটা বিভিন্ন ছিদ্র বিশিষ্ট একটা নল দেখতে পাচ্ছ। এখানে এই নল দিয়ে যদি আমরা এটা পানি পূর্ণ করে ছেড়ে দিই, তাহলে কোনটা বেশি দূরে যাবে? অবশ্যই তোমরা বলবে নিচেরটা দূরে যাবে। কারণ কি? এই পানি যত উপরে থাকে, চাপ যেটার উপর বেশি পড়ে সেটাই দূরে যেয়ে পড়ে। আমরা এখানে চিত্র থেকে দেখি, লক্ষ্য করো। তাহলে যেটা উপরে আছে সেটা কিন্তু কাছে পড়ে। তার কারণটা হচ্ছে চাপের উপর নির্ভর করতেছে। উচ্চতা কমে গেলে চাপ কমে যায়, উচ্চতা বাড়লে চাপ বাড়ে। সুতরাং তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে এবং ঘনত্ব বাড়লে চাপ, কি ঘনত্ব বাড়লেও চাপ বাড়ে, গভীরতা বাড়লে চাপ বাড়ে, কিংবা আমরা এটা ধরে নিতে পারি। এবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ বুঝতে পারছো যে আমরা কি নির্ণয় করছি। তাহলে তরলের কোনো বিন্দুতে চাপের মান, তরলের কোনো বিন্দুতে চাপের মান আমরা বাইর করেছি। তো তোমাদের এই পর্যন্তই কাজ থাকবে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে চাপ কাকে বলে, চাপের, তরলের কোনো বিন্দুতে চাপের মান, এগুলো আমরা বের করলাম। আজকে আমরা যে পর্যন্ত পড়াইছি ঠিক এইগুলোই তোমাদের বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে। যে আজকে আমরা যা পড়াইলাম, যে চাপ সম্পর্কে আমরা পড়াইছি, এই তথ্যগুলো তোমাদের থাকবে। ধন্যবাদ। এই পর্যন্তই তোমাদের কাজ। ভালো থাকো।